আজকে আমরা কলকাতার এমন একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো যারা দাবি করে যে তারা ওষুধ ছাড়াই ধরুন হৃদরোগের মতো সমস্যাও সারিয়ে তুলতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো তাদের পরিষেবার তালিকায় এই দাবির ঠিক পাশেই রয়েছে কেজি ক্লাসের বাচ্চাদের জন্য হোম টিউশন। ঠিক। আমাদের হাতে যে উৎসটা আছে সেটা হলো নীতিশ সাহা আর্ট অ্যান্ড হোলিস্টিক ওয়েলনেস ইন্টিগ্রেশন। এই নামের প্রতিষ্ঠানের একটা লম্বা বিশাল একটা পরিষেবার তালিকা। আর আমাদের আজকের কাজ হলো এই অদ্ভুত মেলবন্ধনের রহস্যটা খোঁজার চেষ্টা করা। একদিকে ক্লাস 6-এর অঙ্ক আর অন্যদিকে হার্টের অসুখ সারানোর দাবি, এই দুটোকে কি দিয়ে জোড়া হয়েছে? এটাই তো প্রশ্ন। এটা কি একটা যুগান্তকারী দর্শন, নাকি সম্পূর্ণ ভিন্ন দুটো ব্যবসাকে এখানে এক ছাতার নিচে আনার চেষ্টা? চলুন এই তালিকার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এদের যাত্রাটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল। তালিকার শুরুটা কিন্তু বেশ পরিচিত জায়গা থেকেই। হ্যাঁ, একদম গোড়ায় রয়েছে একটা হোম টিউটোরিয়াল পরিষেবা। ওই কেজি, ইউকেজি থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানো হয়। বিষয়গুলো চেনা, ইংরেজি, বাংলা, অঙ্ক, বিজ্ঞান। তবে তালিকার দিকে তাকালে দুটো জিনিস চোখে পড়ে। এক, সংস্কৃতের মতো একটা ক্লাসিক্যাল ভাষার পাশাপাশি কম্পিউটার সায়েন্স, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, গ্রাফিক ডিজাইনিংয়ের উল্লেখও আছে। আচ্ছা। এটা একটা পরিষ্কার কৌশল আর কি। একদিকে ঐতিহ্যের প্রতি সম্মান দেখানো হচ্ছে, আবার অন্যদিকে নিজেদের আধুনিক এবং ভবিষ্যৎমুখী হিসেবেও তুলে ধরা হচ্ছে। ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। আর দ্বিতীয় বিষয়? দ্বিতীয় বিষয়টা হলো শিল্পের উপর একটা অসাধারণ জোর। সাধারণ ড্রয়িং পেইন্টিং তো আছেই, কিন্তু তার সাথে রয়েছে ফ্যাশন ডিজাইনিং, তাঞ্জোর পেইন্টিং, ফ্যাব্রিক পেইন্টিংয়ের মতো বিশেষ কোর্স। ও, বেশ স্পেশালাইজড। হ্যাঁ, এবং এমনকি আর্ট কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতিও করানো হয়। এটা শুধু শখের আঁকার ক্লাস নয়। ঠিক। উচ্ছেদিতে এই শব্দ ব্যবহার করা হয়েছে, ইনকাম কোর্স। শিল্পকে একটা পেশা হিসেবে দেখা হচ্ছে। একদম। এখানেই আজকের সময়ের একটা বড় প্রবণতার দিকে ইঙ্গিত পাওয়া যায়। এখনকার সংস্কৃতিতে প্রত্যেকটা শখ বা প্রতিভাকেই একটা সাইড হাসল বা আয়ের উৎস হিসেবে দেখার একটা সামাজিক চাপ তৈরি হয়েছে, তাই না? ঠিক। এই প্রতিষ্ঠানটি সেই চাহিদাকে সরাসরি লক্ষ্য করছে। তারা বলছে, আপনারা শুধু শিল্প শিখবেন না, শিল্প দিয়ে উপার্জন করতে শিখবেন। এটা একটা খুব শক্তিশালী মার্কেটিং বার্তা। কিন্তু শিল্পকে পেশা হিসেবে দেখার এই ধারণাটা কি ওদের থেরাপিউটিক আর্ট ক্লাসের ধারণার সাথে কিছুটা সাংঘর্ষিক নয়? একদিকে আয় আর একদিকে আরোগ্য, এই দুটো কি একসাথে চলতে পারে? ঠিক, কারণ তালিকার পরের ধাপেই তো রয়েছে হেলথ হিলিং আর্ট ক্লাস আর থেরাপি আর্ট ক্লাস। চমৎকার প্রশ্ন। এখানেই প্রতিষ্ঠানটির দর্শনটা মোড় নেয়। তারা শিল্পকে শুধু দক্ষতা বা উপার্জনের মাধ্যম হিসেবে দেখছে না, আরোগ্যের একটা টুল হিসেবেও ব্যবহার করছে। যেমন ধরুন ডিপ্রেশন রিলিফ আর্ট ক্লাস বা মাইন্ড রিফ্রেশ আর্ট ক্লাস, এমনকি সেক্স ডিপ্রেশন রিলিফ আর্ট ক্লাসের মতো অত্যন্ত নির্দিষ্ট সমস্যার জন্য শিল্পের ব্যবহার করছে। তার মনের জটিল সমস্যা মেটানোর জন্য আঁকা বা রঙের ব্যবহার, এটা তো রীতিমতো সাইকোথেরাপির দিকে চলে যাচ্ছে। ঠিক তাই, এবং শুধু মন নয়, শরীরকেও এর সাথে জুড়ে দেওয়া হচ্ছে। যেমন পোজেস পশ্চারাল ফিগার ড্রয়িং ক্লাস বলে একটি কোর্স আছে। আচ্ছা। এটা আর্ট কলেজের পড়ুয়াদের জন্য, কিন্তু এর মধ্যে দিয়ে শরীরের সঠিক ভঙ্গি বা পশ্চরের ধারণাও চলে আসছে। অর্থাৎ শিল্প এখানে মন আর শরীরকে মেলানোর একটা সেতু। এখানেই কিন্তু প্রথাগত শিক্ষা থেকে সামগ্রিক সুস্থতার দিকে যাত্রার দরজাটা খুলে যায়। আর এই দরজাটা খুলতেই আমরা তালিকার সবচেয়ে অদ্ভুত এবং বিস্তৃত অংশে ঢুকে পড়ছি। এখান থেকে বিষয়টা আর শুধু ক্লাস বা কোর্সের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা একটা সম্পূর্ণ জীবনযাপনের দর্শন হয়ে উঠছে। যেমন ধরুন দৈনন্দিন রুটিনের তালিকা। সূর্যোদয়ের 90 মিনিট আগে ঘুম থেকে উঠতে হবে। গ্রাউন্ডিং বা আর্থিং থেরাপি। এর পেছনের আইডিয়াটা হলো পৃথিবীর পৃষ্ঠের সাথে সরাসরি শারীরিক সংযোগ স্থাপন করে শরীরের বৈদ্যুতিক ভারসাম্য ফেরানো। আজকালকার ওয়েলনেস দুনিয়ায় এটা খুব জনপ্রিয় একটা ধারণা। দাঁড়ান, খালি পেটে অয়েল পুলিং বা তেল দিয়ে কুলকুচি করার কথাও আছে। এটা তো আজকাল ইন্টারনেটে খুব দেখা যায়, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল পরিষেবার তালিকায় এটা রেখেছে, এটা বেশ অবাক করার মতো। হ্যাঁ। উৎসটিতে কি এর কোনো কারণ ব্যাখ্যা করা আছে? কারণ হিসেবে প্রাচীন ভারতীয় স্বাস্থ্যচর্চার কথা বলা হয়েছে, যা মুখের ভেতরের ব্যাকটেরিয়া দূর করে শরীরকে বিষমুক্ত বা ডিটক্স করতে সাহায্য করে বলে দাবি করা হয়।
এর সাথেই আছে কাঁচা গমের রস বা ভিটগ্রাস জুস, হলুদ, লেবু, হরিতকি দিয়ে বানানো পানীয়, এগুলো সবই প্রাকৃতিক চিকিৎসার অংশ। আচ্ছা। তবে এর পাশে 0 ভোল্ট থেরাপির মতো নতুন শব্দ জুড়ে দেওয়া হয়েছে, যা আসলে ওই গ্রাউন্ডিংয়েরই আরেকটা নাম। প্রাচীন জ্ঞানকে নতুন প্যাকেজিংয়ে পরিবেশন করা হচ্ছে আর কি। খাদ্যাভ্যাসের উপরও খুব নির্দিষ্ট নির্দেশ আছে, যেমন প্রত্যেক গ্রাস নাকি কমপক্ষে ৩২ বার চিবিয়ে খেতে হবে। হুম। তা না করলে শরীরে টক্সিক বার্ডেন বা বিষাক্ত বোঝা বাড়ে। এই ৩২ সংখ্যাটা কোথা থেকে এলো কে জানে। এটা আসলে হজম প্রক্রিয়াকে উন্নত করার একটা পুরনো পরামর্শ। মূল কথাটা হলো খাবারকে মুখের ভেতরেই যতটা সম্ভব তরল করে ফেলা, যাতে হজম সহজ হয়। কিন্তু এর সাথে টক্সিক বার্ডেনের মতো পরিভাষা জুড়ে দিয়ে বিষয়টাকে আরও গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে বৈজ্ঞানিক শোনানোর চেষ্টা করা হয়েছে। আর শুধু খাদ্যাভ্যাস নয়, শৌচকর্মের পদ্ধতির কথাও বলা হয়েছে। ভারতীয় ভঙ্গিতে বা মালাসনে বসে মলমূত্র ত্যাগ করার অভ্যাস তৈরি করতে বলা হচ্ছে। হ্যাঁ, কারণ আধুনিক কোমোডের তুলনায় এই ভঙ্গিটি কোলনের জন্য স্বাস্থ্যকর বলে মনে করা হয়। কিন্তু মজার বিষয় হল, এই ধরনের পরামর্শের পাশাপাশি তালিকায় ভেগাস নার্ভ স্টিমিউলেশন বা নিউরোথেরাপির মতো আধুনিক স্নায়ুবিজ্ঞানের পরিভাষাও রয়েছে। ভেগাস নার্ভ? হ্যাঁ, ভেগাস নার্ভ হল আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ স্নায়ু, যা মনকে শান্ত রাখতে সাহায্য করে। অর্থাৎ একদিকে প্রাচীন অভ্যাস, অন্যদিকে আধুনিক বৈজ্ঞানিক শব্দ, দুটোকেই একসাথে ব্যবহার করা হচ্ছে। এই মিশ্রণটা সত্যি অদ্ভুত। একদিকে যোগ্য থেরাপি, অন্যদিকে এআই গ্রাফিক ডিজাইন, এই দুটোকে এক ছাদের নিচে আনাটা কি একটা যুগান্তকারী ভাবনা, নাকি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য শুধু দুটো জনপ্রিয় বিষয়কে পাশাপাশি জুড়ে দেওয়া? দেখুন, এদের মধ্যে কি আদৌ কোনো বাস্তব দর্শনগত যোগসূত্র আছে? সেটাই তো প্রশ্ন। যোগসূত্রটা হল ইন্টিগ্রেশন বা একীভূতকরণ। তারা জীবনের কোনো অংশকেই আলাদা করে দেখতে চায় না। তাদের দর্শনে একজন বাচ্চার অঙ্কের সমস্যা, একজন শিল্পীর আকার ভঙ্গি আর একজন প্রাপ্তবয়স্কের হজমের সমস্যা সবই একে অপরের সাথে যুক্ত। বা আর এই সব কিছুর গভীরে রয়েছে এক আধ্যাত্মিক ভিত্তি। আধ্যাত্মিক ভিত্তি কিভাবে? উৎসতিতে উপনিষদের পঞ্চকোষের ধারণাটি আনা হয়েছে। অর্থাৎ মানুষের অস্তিত্বকে শুধুই রক্তমাংসের শরীর হিসেবে না দেখে তাকে 5টি স্তরে বা শীথে ভাগ করে দেখা হচ্ছে, যেমন অন্নময় কোষ বা শারীরিক স্তর, প্রাণময় কোষ, মনোময় কোষ। ও আচ্ছা। এর সাথে লোম, ভম, রম, ইয়ম, হম, ওম এর মতো বীজমন্ত্র জপের কথাও বলা হয়েছে। বোঝাই যাচ্ছে এখানে শরীর, মন, আত্মা এই তিনের এক সামগ্রিক চর্চার কথা বলা হচ্ছে, যা তাদের সমস্ত পরিষেবাকে এক সূত্রে বাঁধার দাবি করে। এবং এই পুরো কাঠামোর ওপর দাঁড়িয়ে তারা যে প্রতিশ্রুতিটা দিচ্ছে সেটাই সম্ভবত সবচেয়ে বড় এবং বিতর্কিত। ঠিক। আর তা হল নো মেডিসিন ইউজ, ডিজিজ রিভার্স, ওষুধ ছাড়া রোগ মুক্তি। হ্যাঁ, এবং রোগের তালিকাটাও সামান্য নয়। ব্রণ, একজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা তো আছেই, তার সাথে অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে হৃদরোগ, বিশেষ করে এলভিইএফ এর সমস্যা। এলভিইএফ মানে যেটা দিয়ে মাপা হয় হার্ট কতটা দক্ষতার সাথে রক্ত পাম্প করছে। একদম, সেটা সমাধানও সম্ভব বলে দাবি করা হয়েছে। এমনকি আইভিএফ বা শুক্রাণুর সমস্যার মতো জটিল বিষয়েও সাহায্যের কথা বলা হয়েছে। এটা তো একটা বিরাট বড় দাবি, মানে আধুনিক মেডিকেল সায়েন্সকে প্রায় চ্যালেঞ্জ করার মতো। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? কেজি ক্লাসের হোম টিউশন দিয়ে শুরু করে শিল্পের মাধ্যমে মনকে সুস্থ করে প্রাচীন আর আধুনিক পদ্ধতির এক খিচুড়ি বানিয়ে তারা শেষ পর্যন্ত ওষুধ ছাড়া শরীরকে নিরোগ করার দাবি করছে। ঠিক। যদি আমরা এক কথায় বলি, তাহলে এটা কয়েকটি ক্লাসের তালিকা নয়, এটা একটা সম্পূর্ণ লাইফস্টাইল প্যাকেজ। গ্রাহকদের শুধু একটা পরিষেবা দেওয়া হচ্ছে না, বরং একটা নির্দিষ্ট বিশ্বদৃষ্টিভঙ্গি এবং জীবনযাপনের পদ্ধতি বিক্রি করা হচ্ছে। ঠিক। আপনি শুধু আঁকা শিখতে বা অঙ্ক করতে আসছেন না, আপনি একটা নতুন জীবনধারা গ্রহণ করতে আসছেন। যে জীবনধারায় কখন ঘুম থেকে উঠবেন, কি খাবেন, কিভাবে শৌচকর্ম করবেন, এমনকি কি ধরনের অন্তর্বাস পড়বেন। উৎসটিতে শুধুমাত্র সুতির অন্তর্বাস পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। সবকিছুই নিয়ন্ত্রিত। প্রত্যেকের জীবনযাত্রা আলাদা, সেখানে এমন একটা টোটাল মডেল অফ লিভিং বা সর্বাত্মক জীবনযাপনের প্যাকেজ কেন এত আকর্ষণীয় হয়ে উঠছে? হতে পারে মানুষ আজকাল খুব বিভ্রান্ত।
মানে ইন্টারনেটে স্বাস্থ্য, শিক্ষা, সাফল্য নিয়ে এত রকম তথ্য, এত মত যে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝা কঠিন। হুম। এই প্রতিষ্ঠানটি হয়তো সেই বিভ্রান্তি দূর করে জীবনের সব প্রশ্নের একটা সহজ রেডিমেড উত্তর দিয়ে দিচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আধুনিক জীবন আমাদের অনেক স্বাধীনতা দিয়েছে, কিন্তু তার সাথে দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার একটা অফুরন্ত চাপ। কি খাবো, কি পরব, বাচ্চাকে কোন স্কুলে পড়াবো, অসুস্থ হলে কোন ডাক্তারের কাছে যাব, এই সব সিদ্ধান্ত নিতে নিতে মানুষ ক্লান্ত। ঠিক। এই প্রতিষ্ঠানটি বলছে, আপনাকে আর কিছু ভাবতে হবে না, আমরা সব বলে দেব, শুধু আমাদের সিস্টেমটা অনুসরণ করুন। এটা অনেকের কাছে একটা বিরাট স্বস্তির বিষয় হতে পারে। তাহলে আপনি বলতে চাইছেন এটা শুধু একটা বাণিজ্যিক উদ্যোগ নয়, এর মধ্যে আধুনিক মানুষের এক গভীর মনস্তাত্ত্বিক চাহিদার প্রতিফলনও আছে। আমার তাই মনে হয়। দেখুন, আধুনিক বিশেষজ্ঞ নির্ভর ব্যবস্থা আমাদের জীবনকে ছোট ছোট খণ্ডে ভাগ করে দিয়েছে। চোখের জন্য আলাদা ডাক্তার, হার্টের জন্য আলাদা, মনের জন্য সাইকোলজিস্ট, বাচ্চার পড়ার জন্য আলাদা টিউটার, সবকিছু বিচ্ছিন্ন। একদম। এই প্রতিষ্ঠানটি সেই বিচ্ছিন্ন অংশগুলোকে আবার জোড়া লাগানোর প্রতিশ্রুতি দিচ্ছে। তারা বলছে, আপনার বাচ্চার অঙ্কের ভয় আর আপনার হজমের সমস্যা আসলে একই বৃহত্তর সমস্যার অংশ, আর তার সমাধানও একটাই, আমাদের এই সামগ্রিক জীবনযাত্রা। এই ভাবনাটা একদিকে যেমন আকর্ষণীয়, তেমন কিছুটা বিপজ্জনকও মনে হতে পারে, তাই না? বিশেষ করে যখন ওষুধ ছাড়া রোগ সারানোর মতো দাবি করা হয়। অবশ্যই এর কার্যকারিতা এবং বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কিন্তু আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য তার বিচার করা নয়, বরং এই মডেলটির উত্থানের পেছনের সামাজিক কারণটা বোঝা। এই উৎসটি আমাদের সামনে একটা আয়না তুলে ধরে। কি রকম আয়না? এই আয়নায় আমরা দেখতে পাই, তথ্য বিস্ফোরণের যুগে যখন আমাদের কাছে অসীম বিকল্প, তখন আমরা হয়তো এমন একটা আশ্রয় খুঁজছি যেখানে জীবনের সব জটিলতার একটাই সহজ সমাধান পাওয়া যাবে, যেখানে অঙ্ক, শিল্প, স্বাস্থ্য আর আধ্যাত্মিকতা সবকিছু এক সূত্রে বাঁধা থাকবে এবং আমাদের একটা অর্থপূর্ণ জীবনের পথ দেখাবে। এই ভাবনাটাই হয়তো এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পণ্য, আর এই গভীর আকাঙ্ক্ষাটা শ্রোতাদের ভাবার জন্য রইল।